মা আবার বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের বলেছিল 4:30 মন্দির চত্বরে চলে আসতে, সেই জন্য। আর আমাদের 6টা থেকে 6:30 অষ্টোত্তরী পুজোর আমাদের ইয়ে নেওয়া আছে, ভিআইপি পাস নেওয়া আছে। তো আমরা এখন চলে যাচ্ছি ওখানে গিয়ে পুজো দেব। চলো আমাদের সাথে। আর আমরা ড্রেস পাল্টে নিয়েছি, একদম ধোয়া জামা কাপড় আবার পরে নিলাম। তো এইগুলো হচ্ছে দেখো ভিআইপি পাস, যেগুলো বাড়ি থেকে বসেই আমি অনলাইনে বুকিং করেছিলাম। আর বিভিন্ন দামে বিভিন্ন পুজোর তোমরা ভিআইপি পাস নিয়ে নিতে পারো। সেই সময় সেই স্লটে গিয়ে তোমরা পুজো দিতে পারো এবং ঠাকুর দর্শন করতে পারবে। তো আমরা আবার থেকে ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বিকেলের স্লট ছিল, তাই বিকেলের দিকে যেহেতু 1 ঘন্টা আধ ঘন্টা আগেই পৌঁছাতে বলেছিল মন্দিরে। আস্তে আস্তে হ্যাঁ। আমাদের হোটেলটা থেকে বেরিয়েই মার্কেট, একদম সামনে থেকে বেরিয়েই সামনেই মার্কেট। এই মার্কেটটা পার করি বাঁদিকে গেলেই মন্দির। মা কই গেল আস্তে আস্তে। আর এখানে বদ্রীনাথের আরেকটি যেটা হচ্ছে, বদ্রীনাথকে ভোগ দেওয়া হয় দুধ, কেসার দুধ আর জিলিপি, যেটা এখানে প্রচুর দোকানও আছে। তোমরা এখানে এই কেসার দুধ আর জিলিপি খেতে পারো, দারুণ সুস্বাদু হয়, খুব স্বাদ লাগে খেতে কিন্তু। এই আর প্রচুর প্রচুর দোকান। আর এখানে নিরামিষ তোমরা বার্গার, পিৎজা, পাস্তা, চাউমিন সব কিন্তু সম্পূর্ণ নিরামিষ পাবে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু দারুণ সমস্ত খাবার দাবারের দোকান কিন্তু এখানে আছে, কোনো অসুবিধাই হবে না খাবার দাবারে। নিরামিষ হলে কি হবে, খুব কিন্তু স্বাদ হয় খেতে। আর অবশ্যই এখানে এসে এই জিলিপি আর কেসার দুধ কিন্তু খেও, কারণ এই ভোগটাই কিন্তু আবার ঠাকুরকেও দেওয়া হয়, তাই এখানে খুব বিখ্যাত হচ্ছে এই কেসার দুধ আর জিলিপি। আর এছাড়া অন্যান্য খাবার তো সব তোমরা পাবেই, নানান রকমের খাবার দাবার। আর অনেক রকমেরই সমস্ত দোকান আছে এখানে, পিতলের জিনিসের দোকান, ঠাকুরের জিনিসের দোকান, তারপরে আরও অনেক কিছু পাবে, গরম জামা কাপড়ের দোকান। তো বেশ ভালো লাগে। আর আমাদের হোটেলটা থেকে বেরিয়ে একদম সামনেই মার্কেটটা। এই মার্কেট দেখতে দেখতেই জাস্ট এই সাকেত রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা ভীষণ ভালো, এটারই কথা আমি বলছিলাম, এটাতেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। অবশ্যই এই সাকেত রেস্টুরেন্টে একবার হলেও খেয়ে, এদের খাবার এত সুন্দর, মানে নিরামিষ খাবার যে এত স্বাদ হবে। আর সব ঘি দিয়ে তৈরি করা খাবার, খুব স্বাদ লাগে ঘি দিয়ে মানে তৈরি করার সমস্ত রেসিপিগুলো। তো অবশ্যই ট্রাই করো এখানে আসলে সাকেত রেস্টুরেন্টে একবার হলেও লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট করার। আর ঠিক সাকেত রেস্টুরেন্টের পাশ দিয়েই যে রাস্তাটা গেছে সেটাই মন্দিরের দিকে চলে যাচ্ছে। মন্দিরের রাস্তাটা বেশ ঢালু, নিচে যখন নামতে হয় খুব সাবধানে নামতে হয়, ওঠার সময় আবার খুব মানে একটু কষ্ট হয়। এখানে দেখো ডুলি 1200 अप एंड डाउन। ये क्या नाम है, विजय लक्ष्मी होटल से मंदिर तक 1000 रुपया। नहीं अभी नहीं, बाद में देखूंगा, अगर जरूरत लगी तो ले लेंगे। তো ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। তো আমাদের এখানে দুটো ব্রিজ আছে, যে কোনো একটা ব্রিজ ক্রস করে তোমরা মন্দির অবধি যেতে পারো। আর বিকেলের দিকে বেশ ভিড় বাড়তে আরম্ভ হয়ে গেছে। আর এবার আমরা আবার যাচ্ছি মন্দিরের দিকে। আর এখানে সকালে যারা দর্শনার্থীরা আসে একবারই টোকেন দেয়, একবারই ওরা রেজিস্ট্রেশনটা দেখে নেয়, তারপর তোমরা যাতায়াত করতে পারো, কোনো আর অসুবিধা নেই। জাস্ট একবার তোমরা নতুন যারা তীর্থযাত্রীরা তারা একবারই দেখাবে, টোকেনটা একবারই দেখাবে, আর একবারই রেজিস্ট্রেশনটা দেখাতে হয়, ব্যাস। তারপর তোমরা যতবার ইচ্ছা মন্দিরে যেতে আসতে পারো। তো আমরা দেখো এবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এখানে অলকনন্দা নদী, আর এখানে লঙ্গার দিয়েছে ভক্তরা, সব লঙ্গার খাচ্ছে, এখানে পুরি হালুয়া, লুচি, সুজির হালুয়া, ছোলে, এই সমস্ত খাবার সবাইকেই দেয়, সবাই যে কেউ খেতে পারে এটা। সবাই হালুয়া এখানে প্রচুর কিন্তু ফ্রিতে তোমরা খাওয়াও পেয়ে যাবে। অনেকেই ভক্তজনরা আছে যারা দান করেন, পুরি হালুয়া খাওয়ান ওখানে, ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছে। এই সমস্ত দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখো প্রচুর কত দোকান রয়েছে এখানে, প্রচুর জিনিসপত্রের দোকান, দেখে মনে হবে। আর এই তুলসীর মালা
ঠাকুরকে দেওয়া প্রসাদের হয় আর প্রচুর সঙ্গে দেখো দোকান। এখানে ঠাকুরকে দেওয়ার জন্য অলকনন্দা নদীর জলও নিতে পারবে। খুব ভালো লাগে। আর মাঝে মাঝে মন্দিরের ঘন্টাটা যখন বাজে খুব ভালো লাগে। এই দেখ, এটা নর্মাল কুকুর এখানে আজকে। জয় বদ্রী বিশাল কি জয় হোক। এই দেখো ধুলি করে যাচ্ছে। ভণ্ডারা দিচ্ছে এখানে, দান করছে। জয় শ্রীরাম। তো এই সমস্ত দেখতে দেখতে আমরা মন্দিরে চত্বরে পৌঁছে গেছি। আর ভিআইপি দর্শনের লাইনটা অন্য দিকে থাকে, মন্দিরের সামনে থেকে না, ওটা পেছন দিক থেকে। এই যে এই গেটটা থেকে ঢোকায় ভিআইপি পাস, তোমাদের দেখবে আর এই গেটটা থেকে ঢোকাবে। তো এখানেই আমি যেহেতু জুতো রাখবো তাই এখানেই আমি প্রসাদও কিনে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, পূজা সামগ্রী কিনে নিলাম। আর এখানেই জুতোটাও আমি রেখে দিলাম। তো এখানে জুতো রাখার জন্য কোনো টাকা পয়সা লাগে না, যে কোনো দোকানে তোমরা জুতো রাখতে পারো ফ্রিতে, কোনো অসুবিধা নেই। যেখান থেকে প্রসাদ নিচ্ছ সেখানেও রাখতে পারো। আর এটা হচ্ছে ভিআইপি কাউন্টারের টিকিটের, এটা ভিআইপি টিকিটের কাউন্টার এটা। তো এটা সকালবেলা ভোর 3টে থেকে খোলে, 12টা অবধি খোলা থাকে। আবার দুপুর 3টে থেকে বিকেল 6টা অবধি মনে হয় পাওয়া যায়, কিন্তু সবসময় থাকে না। ভিআইপি টিকিট অনলাইনেই সব বিক্রি হয়ে যায়, পাওয়া যায় না কাউন্টারে। তো যাই হোক, এই দেখো মন্দির। এখন বিকেলে আমি দেখাচ্ছি, 5টা 5:30 মতন বাজে এখন। তো এই মন্দিরের ভিড় দেখে বুঝতেই পারছো, যেহেতু নির্জলা একাদশী, যার জন্য প্রচুর প্রচুর ভিড় লোকের ছিল। তো আমি আমার ছেলে আর আমার মা, আমরা তো ভিআইপি পাসে দেখেছি, কিন্তু আমার হাজব্যান্ড ওর ভিআইপি পাস পায়নি। তো ও বলেছে আমি লাইন দিয়েই দেখে নেবো। তো মোটামুটি 1-1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে দর্শন করে নিয়েছিল, কিন্তু ও পরে এসেছিলো, 8টা 8:30 নাগাদ এসেছিলো। এসে ও লাইনে দাঁড়িয়েই দর্শন করেছে। তো এখানে দেখো মন্দির দেখাচ্ছি, এটা হচ্ছে সাধারণ মানুষের যারা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখবে, এরকম লাইন দিয়ে 3-4 ঘন্টা সময়ও বেরিয়ে যায়। আর এখানে তোমরা ঠাকুরের এই কাপড়, এই ওড়না এখানে বাঁধতে পারো, এবং নিজের ইচ্ছা বলে এখানে এই ওড়না কত লোকে, কত ভক্তজনরা বেঁধে গেছে। এরকম ভেতর দিকেও বাঁধা আছে মন্দিরে। আর এইখানে আমরা জুতো রেখে দিয়েছিলাম, এখান থেকেই আমরা ঠাকুরকে দেওয়ার জন্য পূজা সামগ্রী কিনে নিয়েছি। আর তুলসীর মালা 50 টাকা করে দাম। আর ভোগ আর যে প্রসাদ নেবে সেগুলো 200 টাকা করে এক একটা ডিব্বা। আর নানান রকমের জিনিসপত্র, ড্রাই ফ্রুটস, নকুলদানা, বাতাসা, অনেক কিছু থাকে। তো আমরা এখন ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি। এখানে ভিআইপি লাইনেও লাইন তো আছেই, সব ভিআইপি হলে কি হবে, লাইন দিতেই হবে। আর আস্তে আস্তে এইবার আমাদের লাইনটা পাস দেখিয়ে ভেতরে ঢুকে গেছি। এখান থেকে সব লাইনে লেগে পড়েছি, ভিআইপি লাইনে। এই যে ভিআইপিরও এত লাইন, সবাই ভিআইপি। এখন ভেতরে ঢুকে এসছি মন্দিরে, ওই জায়গাটা ফটো তুলতে পারিনি। আর এই দেখো, এটা আমি মন্দিরের ভেতরে আমরা এসে গেছি, আর আবার লাইনে দাঁড়িয়েছি। এইবার মেন মন্দিরে গর্ভগৃহতে আমরা ঢুকবো। তো গর্ভগৃহে ফটো তুলতে দেয় না, এই বাইরেটা একটু তুলতে পারবো আমরা, গর্ভগৃহতে আর তুলতে দেবে না। তো মেন মন্দিরের চারিপাশে এরকম অন্যান্য দেবীদের যেটা হচ্ছে মন্দির আছে, ছোট ছোট, যেমন হনুমানজির মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির আছে, মা লক্ষ্মীর মন্দির আছে। আর এইটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরটা দেখতে ঠিক কেদারনাথের মন্দিরটি যেমন, ঠিক ওরকমই আদলেই তৈরি একদম ভেতরটা। কিন্তু বদ্রীনাথের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো আছে, কাঠের আলাদা দরজা করে রং করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কিন্তু একদম কেদারনাথের আদলেই তৈরি করা এই মন্দিরটি।
একদম ওরকমই দেখতে ভেতরে যে গর্ভগৃহটা সেটা। আর বাইরে এরকম ছোট ছোট অনেক দেবদেবীদের আদি শঙ্করাচার্যেরও মন্দির আছে এখানে, এবং প্রচুর সমস্ত অন্যান্য দেবদেবীদের মন্দিরে তোমরা এখানে পুজো দিতে পারো। মা লক্ষ্মীর মন্দিরও ঠিক বদ্রী বিশালী মন্দিরের পাশে একটা মা লক্ষ্মীর মন্দিরও আছে এখানে। এই মন্দিরগুলোতে আমরা একটু ঘুরে ঘুরে পুজো দিলাম, দেখলাম। এবার লাইনে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে লাইন ভিআইপি লাইন ভেতরে প্রায় 10 মিনিট ধরে বসে আমাদের অষ্টোত্তরী পুজো করিয়েছিল। 10 মিনিট ধরে একদম ঠাকুরের মূর্তির সামনে আমরা বসেছিলাম, অষ্টোত্তরী পুজো দেখলাম। তারপর আমাদের হাতে অল্প করে একটু প্রসাদ দিল। আর এই যে আস্তে আস্তে দেখো এই মেন মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। মেন মন্দির দেখতে পাচ্ছি, কিন্তু আরতি আর পাবে না। তো আস্তে আস্তে সব ভক্তজনরা ওই বদ্রীনারায়ণের আরতি হয়ে গেছে। তো আমাদের অষ্টোত্তরী পুজোর যেটা হচ্ছে ইয়ে ছিল, ভিআইপি পাস ছিল। আর তার আগে এই যে স্বর্ণ আরতি, রূপ আরতি আর কপুর আরতি হয়েছে। সেই আরতির দেখো এখানে এই যে নিয়ে এসছে, আর সবাই ভক্তজনরা তাপ নিয়ে নিচ্ছে। তো এই আরতিগুলো আগে হয়েছে, আগে স্লটে। তো এই আরতি হয়ে গেছে। এবার এই আরতির পরে আমরা এবার ভিতরে ঢুকবো। আর এখানে দেখো বদ্রী বিশালকে অভিষেক করা হয়েছে, সেই চরণামৃত এখানে পাওয়া যায়। তো চাইলে সেটি নিতে পারো, এবং চাইলে বাড়ি নিয়ে যেতে পারো। 100 টাকা করে ছোট ছোট বোতলে সেই অভিষেক কিংবা চরণামৃত দিয়ে দেয়। আর এইটা হচ্ছে মেন মন্দিরের গর্ভগৃহের এই দেখো দরজা, যেটা কি উপ দিয়ে তৈরি করা সম্পূর্ণটা। আর এরপর এটা খুলে যাবে, এটা খুলে গেলে তারপর আমরা ভেতরে যাব। আর এখানে কত ভক্তজনরা সবাই বসে আছে। আর এইটা যেটা হচ্ছে এই ভিড়টা দেখছো, এটা যারা সাধারণ এমনি ভিআইপি পাস ছাড়া এমনি সাধারণ যারা দেখতে আসছে তারা এখান থেকে দর্শন করছে এইভাবে। আর এইটা মেন মন্দিরটা। আর এই দরজাটা খুলে গেলেই আমরা তারপরে ভেতরে যাব। আর আমাদের আগে স্লটে যারা আছে তারা দেখছেন। তো আর এইটা এই দেখো এখানে এইগুলো আশেপাশে যে মন্দিরগুলো আছে সেই মন্দির, এইগুলো মেন মন্দিরের আশেপাশের মন্দিরগুলো আমরা একটু দেখে সময় কাটাচ্ছিলাম, যেহেতু একটু টাইম ছিল আমাদের ভেতরে যেতে। কারণ আমাদের আগের স্লটে যারা ছিল তারা পুজো দেখছিল, তারা বেরোলে তারপর আমরা ঢুকবো, সেই কারণে। তো তাই আমি বাইরের কিছু মন্দিরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরে আর ভিডিও করতে পারবো না। গর্ভগৃহের ভেতরে এইটা দেখো লাইন, গর্ভগৃহের লাইনে এই যে আস্তে আস্তে এইবার আমরা ভেতরে ঢুকে যাব। আর এই দেখো গর্ভগৃহের দরজাটা একটু খুলেছে, আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি। এরকম একটা ঝাড়বাতি আছে, আর ভেতরে এরকমই মল আছে। আর তার ঠিক সামনেই মূর্তি রাখা আছে এখানে, আর ঠাকুর মশাই আছেন বসে। আর সামনে একটা বড় প্রদীপ জ্বলে, খুব সুন্দর। এই দেখো আমি এখানে একটুখানি কিছু ছবি তোমাদের এখানে দেখাচ্ছি। ভেতরটা ঠিক এইরকমভাবে সামনে আমরা বসেছিলাম। আর অষ্টোত্তরী পুজো হলো সামনে। এই হচ্ছে বদ্রী বিশালের এইরকম মূর্তি। তো এটা আমি কিছু একটু ছবি আমি তোমাদের শেয়ার করলাম এখানে। তো আমরা পুজো দিয়ে এই বেরোলাম, প্রসাদ খাওয়া হচ্ছে। আর এখন আমরা এখানে ওইটা বাঁধবো, এই যে কাপড়টা, এই কাপড়টা এখানে বেঁধে দেবো। খুব ভালো দর্শন করতে পারলাম। ভেতরে তো ভিডিও করা বারণ ছিল। একদম ঠাকুরের সামনে বসে অষ্টোত্তরী পুজো হলো। মা, আমি আর ছেলে আমরা 3 জনে মিলে খুব ভালো করে পুজো করলাম। ওর বাবা তো আসেনি, ওর বাবা ঘুমিয়ে আছে। খুব সুন্দর ভেতরে গর্ভগৃহে একদম ঠাকুরের সামনে গিয়ে পুজো করলাম। আর বদ্রী বিশালের পায়ের তুলসী পেলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। পিছনে শঙ্করাচার্যের একটু তুলবো এখানটা। আমরা এখন বসেছি একটুখানি। ও শঙ্করাচার্য দিদা ঘন্টি বাজাতে পারছিল না, নাতি কোলে তুলে দিদাকে ঘন্টি বাজিয়ে দিল।
তো মন্দিরে ঠাকুর দর্শন করার পর আমরা একটু তপ্তকুণ্ড আর নারদকুণ্ডের দিকে যাচ্ছি। অনেকেই তপ্তকুণ্ড অথবা নারদকুণ্ডে স্নান করার পরে তারপরে মন্দিরে দর্শন করতে যায়। আর এই নারদকুণ্ড থেকেই নাকি নারায়ণের এই যে শিলা, বদ্রী বিশালের শিলাটা নাকি পাওয়া গেছিল নারদকুণ্ড থেকেই বলে। তো যাই হোক, সেইটা দেখাতে এই দেখো দেখাচ্ছি আমি তোমাদের। নিচের দিকে যাচ্ছি, প্রচুর ভক্তজনরা এখানে স্নান করে। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা স্নান করার কুণ্ড তৈরি করা আছে এবং জামা কাপড় রাখার লকার আছে সেখানে, লকারে রেখে জামা কাপড়, এবং চেঞ্জিং রুমও আছে, খুব ব্যবস্থা করা, খুব সুন্দর। এইটা দেখো নারদকুণ্ডের জল। আর তো আমরা তো হোটেল থেকে স্নান করেই এসেছিলাম, এসে পুজো টুজো দিয়েছি, তাই আমরা একটুখানি মাথায় একটু ছিটিয়ে নিলাম এই তপ্তকুণ্ডের জল আর নারদকুণ্ডের জল। আর এই যে নারদকুণ্ড, এইখান থেকেই নাকি সেই শিলা পাওয়া গেছিল, যেটা মন্দিরে স্থাপিত করে এবং মন্দির হয়েছে পরে। আর এই দেখো অলকনন্দা নদী। আমরা নিচের দিকটা নেমে এসেছি নদীর কাছে, আর আমাদের কাছে একটা বোতল ছিল জলের, তার মধ্যে আমরা এই অলকনন্দা নদীর জলও ভরে নিলাম, আর সেই জল বাড়িও নিয়ে এসেছি। তো দেখো তো স্রোতে বইছে এই নদী। তো আমি এরকম জিজ্ঞাসা করছিলাম ওখানে যে এই নদীতে কি কখনো খুব জল ওভারফ্লো করে কিংবা বন্যা আসে? বললো না, কখনোই ওভারফ্লো হয় না এই নদীতে এরকমই থাকে। খুব বর্ষার সময় হয়তো অল্প একটু জল বাড়ে, কিন্তু সেরকমভাবে কখনোই এই নদীর বন্যা আসে না। আর এখানে প্রচুর নদীর পাড়েই দেখো কত দোকানপাট রয়েছে, বসার জায়গা রয়েছে কত সুন্দর এখানে। আর বেশ ভালোই লাগছিল এখানটা বসে থাকতে, প্রচুর লোক, বসার জায়গা আছে। আর দুটো ব্রিজ আছে, একটা ওইদিকে ব্রিজ আছে, একটা এই ব্রিজটা আছে। এই ব্রিজটা নতুন মনে হয় করা হয়েছে, আর যেটা ওই সবুজ ব্রিজটা দেখছো ওইটা মনে হয় পুরনো ব্রিজ আগের, আর এটা নতুন ব্রিজ করা হয়েছে। আর কিছুক্ষণ আমরা এখানে বসে সময় কাটালাম, একটু বেশ ভালোই লাগছিল। আর তারপরে আমরা আবার মন্দিরের দিকেই ফিরে যাব। তো অপেক্ষা করছিলাম, কারণ আমার হাজব্যান্ডের আসার কথা ছিল এবং ও তো লাইনে দাঁড়িয়ে দর্শন করবে বলেছিল। তো ওকে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে বেশ অনেকটা টাইম লাগতো। আর এই দেখো তপ্তকুণ্ডের জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে তপ্তকুণ্ড, এখানে আলাদা আলাদাভাবে স্নান করার জায়গা করা আছে। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। আর দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে বলে এখন মন্দিরের লাইটও জ্বালিয়ে দিয়েছে। আর কি দারুণ লাগছে মন্দিরটা, ভীষণ সুন্দর লাগছিল। বিকেলে খুব সুন্দর লাগছিল দেখতে, রং পাল্টাচ্ছিল এরকম ভাবে, এক একটা রং হচ্ছিল, আর খুব ভালো লাগছিল দেখতে মন্দিরে। তো আমরা দর্শন করে আবার একটু ওই রাস্তাটা দিয়ে আমরা এখন ব্যাক করছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। সেই দুপুরবেলা আমরা জাস্ট অল্প একটু খাওয়া দাওয়া করেছিলাম, তো আবার এখন খিদে পাচ্ছে, তাই আবার আমরা একটু মার্কেটের দিকেই চলে যাচ্ছি যে একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর বিকেলের দিকে সন্ধ্যের সময় এই মার্কেটটা ভীষণ ভালো লাগছিল সময় কাটাতে, খুব ভালো লাগছিল। প্রচুর দোকানপাট সুন্দরভাবে সাজানো ছিল এবং প্রচুর ভক্তজনদের এখানে আনাগোনা হচ্ছিল। আর দেখো দূর থেকে মন্দির কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল আর ভীষণ ভালো লাগছিল। আর মাঝে মাঝে যখন মন্দিরের ঘন্টাটা বাজছে তখন আরও ভালো লাগছিল দেখতে। তো কিছুক্ষণ আমি তোমাদেরও এখানে দেখাচ্ছি। আর এইখানে এরপর আমরা আমার হাজব্যান্ড দেখো চলে এসছে, ও এসছে প্রায় 8টার সময়। এখানে 8টার সময় এসে এখানে লাইন দিয়েছে। তো মোটামুটি ও 9টা সাড়ে 9টার মধ্যে ও দর্শন করে নিয়েছিল, কারণ 10টা অবধি মন্দির খোলা থাকে, তাই লাস্ট অবধি যারাই থাকে দর্শন তাদের করিয়ে দেয়াই হয়। তো ও দর্শন করে নিল। দর্শন করে এসে আমরা এখন একটু ধোসা আর একটু কফি খাবো। তো এখানে সবই নিরামিষ রেস্টুরেন্ট হচ্ছে, কোনো অসুবিধে নেই, তোমরা খেতেই পারো সব কিছু। তো ও এখানে এই যে কেসার দুধ নিয়েছে আর এই গরম গরম জিলিপি, এখন গরম জিলিপি আর এই খাচ্ছি। এরপর একটু খাবো ধোসা আর কফি। কেসার দুধ নিয়েছে 1 গ্লাস, প্রচুর বিক্রি হচ্ছে। আর এই জিলিপি খাচ্ছে মামুনি, খা যা খাবি। তো এখানে আমরা দুধ জিলিপি খেলাম, তারপরে ধোসা নিলাম। আর বেশ ভালো ধোসাগুলো বানিয়েছিল, খুবই ভালো ছিল খেতে। আর এখানে অনেক কিছু ছোলে ভাটুরে, পাও ভাজি সব কিছু আছে, কি নেই সব পাবে, সব ভেজ মোমো,
থেকে নিয়ে সব ডাল, রুটি, ভাত, ফ্রাইড রাইস সব পাবে, কিন্তু সবই ভেজ পাবে। পনিরের নানান রকমের তরকারি, সব কিছু খাবার আছে এখানে। তো অনেকক্ষণ পর আমরা এখানে খেলাম, বেশ ভালো লাগছিল খেতে, কারণ সেই দুপুরবেলা খেয়েছিলাম অল্প একটু, আর তারপরে অতক্ষণ ধরে ঘোরাঘুরি করে আর এখন খুব খিদে পেয়ে গেছিলো। আর হ্যাঁ, 1 কাপ গরম গরম কফিও নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর রাত যত বাড়ছে একটু ঠান্ডাটাও বাড়ছিল আস্তে আস্তে, সেই কারণে। আর ছেলে নিল ছোলে ভাটুরে, বিশাল বড় বড় 2টো ভাটুরে দিয়েছে। আর এই খেলাম, আর দেখো আবার খাওয়া দাওয়া করে একটু আবার আমরা মন্দিরের দিকে গেলাম। হ্যাঁ, মা বাড়ি চলে গেছিলো, এই মা হোটেলে চলে গেছিলো, কারণ হোটেল তো একদম কাছেই ছিল মন্দিরের, আমাদের কাছেই। তাই মা হোটেলে চলে গেছে, মাকে হোটেলে ছেড়ে দিয়ে আমরা আবার একটু মন্দিরের কাছে এসেছি। আর এখানে দেখো কত ভিড় এখনো, আর বিশাল ভিড় হয়ে রয়েছে এখানে মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, কারণ আগামীকাল সকালবেলায় আমরা আবার বেরিয়ে যাব ঋষিকেশের জন্য। তো যতক্ষণই এই মন্দিরের সামনেটা থাকছিলাম বেশ ভালো লাগছিল আমার এখানে থাকতে। তো ছোট্ট পুচকি পুচকি বন্ধু পেয়েছি, ওরা আমার কাছে রিকোয়েস্ট করছে যে চাউমিন খাওয়াবে দিদি, আর হ্যাঁ খাওয়াবো। ওরা এই গ্রামেই থাকে, এখানে এই সেই পাহাড়ের উপরে উঁচুতে থাকে। তো ওরা চাউমিন খাওয়ার আবদার করেছে, তাই বললাম নিচে যখন যাব চল তোদের খাইয়ে দেবো। किधर है? हमारा गांव नेपाल। ओ नेपाल से यहाँ पे आए हो? कहाँ पे रहते हो? अच्छा। তো ব্যাস, এরপরে আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরদিন সকাল সকাল আমরা ঋষিকেশের জন্য বেরিয়ে যাব বদ্রীনাথ ধাম ছেড়ে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর আগামী ব্লগটা কিন্তু দেখতে ভুলো না। আবার দেখা হবে নতুন।